প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করল জাতীয় ঐক্যমত্য কমিশন, সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব। নির্বাচনের আগেই অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটারের নানা ইস্যুতে ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরো বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। ভোটারের নানা ইস্যুতে সিএসির সঙ্গে বৈঠক জামায়াত। ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই, নিউজ 24কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নেই কোনো বিদেশি চাপ। কোনো বিদেশি ডিগনিটারি এসে স্যারকে বলে নাই যে আওয়ামী লীগকে তুমি ইলেকশনের একটা পথ করে দাও, ওদেরকে ইলেকশন আনার, কেউ না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর সংশয় নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো দেশের উদ্বেগের কারণ নেই। গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। এটা বহাল থাকবে, এখনো আছে এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে যে সরকার আসবে তারাও সেটাই নিশ্চিত করে দেবে। বিপুল সংখ্যক জামিন দেয়ায় 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে জামায়াতের আপিল শুনানি শেষ। টঙ্গী থেকে পেশ ইমাম মুহিবুল্লাহর অপহরণের ঘটনা মিথ্যা, গা ঢাকা দিয়েছিলেন নিজেই বলছে পুলিশ, কারণ অনুসন্ধানে পরামর্শ বিশ্লেষকদের। এবং তুরস্কের রেফারিরাই ধরছেন বাজি, পেশাদার লীগের অংশ নেয় 371 জনের রয়েছে জুয়ার অ্যাকাউন্ট, ফুটবল বিশ্বে তোলপাড়। নিউজ 24 সংবাদে সবাইকে আমন্ত্রণ। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সুপারিশ হস্তান্তর করে কমিশন। এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। জানাবো জেরুসালেম নির্বাচনের পথে। ভোটের আগেই সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, ফের জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত থাকবে 13 জন আনসার সদস্য, তাদের মধ্যে 4 জনের কাছে থাকবে অস্ত্র। সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, আগামী নির্বাচনে সবথেকে বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে 13 জনের মধ্যে 4 জনের কাছে থাকবে অস্ত্র। এছাড়া 1 জন নিয়োজিত থাকবেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার বাহিনী যাতায়াতের ভোগান্তি লাঘবে কাভার্ড ভ্যান, বাসসহ 31টি পরিবহন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। এদের রোলই কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এরাই। ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরো বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার মিয়া। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। একই দিনই তো ভোট হবে, একই কেন্দ্রেই তো হবে, একই ভেন্যুতেই তো হবে। ভোট কাস্টিং কমে যাবে, এই সমস্ত অনেক টেকনিক্যাল প্রবলেম আলোচনা হয়েছে। ওনারা এগুলোর ব্যাপারে ওনারা কোনো নেতিবাচক কথা বলেননি, আমাদের কথা ধৈর্যের সাথে শুনেছেন। আমাদের যৌক্তিকতার কথাগুলো ওনারা বিবেচনায় নিয়ে ওনারা মনে হচ্ছে যে আমাদের কথার প্রতি ওনারা কনভিন্স হয়েছেন। নেক্সট আমরা বলেছি যে খুব দুর্ভাগ্য আমাদের যে গণপ্রতিনিধিত্ব আদেশ সম্প্রতি উপদেষ্টা পরিষদে যেটা সংশোধন হয়েছে, তার মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে যেটা ইলেকট্রাল প্রসেস যে রিফর্ম কমিশন তারাও সুপারিশ করেছিল, যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার জন্য নির্ধারিত প্রতীকেই তিনি নির্বাচন করবেন। কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচারের কারণে
জোটবদ্ধ রাজনীতির একটা কালচার রেওয়াজ আমাদের আছে, সেটা করার ক্ষেত্রেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে জোট হতে পারবে, কিন্তু প্রতীক হবে জোটবদ্ধ প্রত্যেক দলের দলের নির্ধারিত প্রতীকে তাদের ভোট করতে হবে, তার প্রতীক বাদ দিয়ে অন্য কোনো দলের প্রতীকে ভোট করা যাবে না। এটা লাস্ট ইলেকশন যে ইলেকট্রাল প্রসেস যে রিফর্ম কমিশন তারা এই সুপারিশটা করেছে এবং উপদেষ্টা পরিষদে এই সংশোধনটা অনুমোদিত হয়েছে। এটা হওয়ার পরে আমরা দেখলাম গত সম্ভবত 25 তারিখে একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে, এটাকে আপত্তি জানানো হয়েছে। ইভেন লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করে খুবই দুঃখজনকভাবে একটা তথ্য ওনারাই এখানে প্রকাশ করেছেন। ওনাদের দলে যে প্রতিনিধি এখানে এসেছিলেন 25 তারিখে, মিডিয়াতে এসেছে, আপনারা হয়তো তার সাক্ষী আছেন, ওনারা বলেছেন যে এই সংশোধনটা পরিবর্তন করতে হবে, আমাদের দাবি মানতে হবে। এটা আমাদের এক নেতার সঙ্গে একজন উপদেষ্টার কথা হয়েছে, একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে। আমরা খুব বিশ্বাসের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো ন্যাকেট উদাহরণ আর কি হতে পারে, যে এটা একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে? যেগুলো আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবের 19 বছর আজ 2006 সালের 28 অক্টোবর। এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। 2006 সালের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষে 28 অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট সারা দেশে লগি বৈঠার তাণ্ডব সৃষ্টি করে। সেদিন জামায়াতের জনসভাকে কেন্দ্র করে পল্টন এলাকায় জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপর লগি বৈঠা, লোহার রড এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় 14 দলীয় জোটের সন্ত্রাসীরা। লগি বৈঠা দিয়ে পিটিয়ে নৃশংসভাবে জামায়াত শিবিরের 6 নেতাকর্মীকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সমাবেশে লগি বৈঠা নিয়ে আসায় নির্দেশ দিয়েছিলেন। গুম খুনের সঙ্গে জড়িত থাকায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। নিউজ 24-কে সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আওয়ামী লীগের বিষয়ে আন্তর্জাতিক কোনো চাপ নেই, সুপারিশও নেই। মারুফা রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সারা দেশে চলছে নির্বাচনের প্রচারণা। জনমনেও আশা এবার নির্বিঘ্নে ভোট দিয়ে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন তারা। কিন্তু তারপরও কোথায় যেন একটা অজানা আশঙ্কা। আসলেই সময় মতো সবার অংশগ্রহণে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে তো? প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিশ্চিত করছেন, ফেব্রুয়ারিতেই একটি উৎসব মুখর নির্বাচন হবে বাংলাদেশে। আমরা তো বারবার বলছি যে এই বিষয়ে চিফ অ্যাডভাইজার কমিটেড, ইন্টারিম গভর্নমেন্টের পুরো অ্যাডমিনিস্ট্রেশন কমিটেড। আমরা ইলেকশনটা ঠিক 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা হবে এবং আমাদের যথেষ্ট প্রিপারেশন আছে। প্রতিনিয়ত এই প্রিপারেশনটা যাচাই করা হচ্ছে, স্ক্রুটিনাইজ করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে। যদি গভর্নমেন্টের মাথার মধ্যে যদি ভোট রিগিং এর চিন্তা না থাকে, ওই ভোট ভালো হতে বাধ্য। আমরা ভোট কেন্দ্রকে সিকিউরিটি দেওয়ার জন্য 8 লক্ষর মতো পুলিশ, আনসার, তারপরে হচ্ছে কোস্টগার্ড, বিজিবি, তারপরে অন্যান্য সিকিউরিটি ফোর্সের এরা থাকবে, আর মিলিটারি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা গণ অভ্যুত্থানের পর থেকে জোরে সোরে শোনা গেলেও ছোট দলগুলো তেমন পাত্তা পাচ্ছে না বড় দলগুলোর কাছে। সেক্ষেত্রে সবার অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব কি শেষ পর্যন্ত নিশ্চিত হবে? সবাই খুব ভালো স্বতঃস্ফূর্তভাবে ইলেকশন করবেন এবং ইলেকশনটা খুব বাংলাদেশের ইতিহাসে একটা বেস্ট ইলেকশন হবে। এনসিপির সাথে যে কিছুটা দূরত্ব যদি হয়ে থাকে, সেটাও এটা আমার মনে হয় যে এটা ঠিক হয়ে যাবে। আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশগ্রহণের কোনো সম্ভাবনা আছে কিনা আওয়ামী লীগে? আমি এখন তো দেখছি না, আমি জানি না পরবর্তীতে যখন পলিটিক্যাল পার্টি লিডাররা আসবেন তারা, বাট আমার মনে হয় না, কেননা ওদের তো সত্যিকার অর্থে সোজা বাংলা বলে না, ওদের খাসরত্ব ঠিক হয় না। কোনো মিটিংয়ে কোনো বিদেশি ডিগনিটারি এসে স্যারকে বলে নাই যে আওয়ামী লীগকে তুমি ইলেকশনের একটা পথ করে দাও, ওদেরকে ইলেকশন আনার। কেউ না, কারণ সবাই তো জানে তারা কি ক্রাইমটা করেছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মনে করেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই উৎসবের আমেজে ফিরবে দেশ, শুরু হবে গণতন্ত্রের নতুন অভিযাত্রা।
মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্র, দাতাদেশ ও উন্নয়ন সংস্থাগুলোর কোনো সংশয় নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, নির্বাচন বিতর্কিত হোক এমন কাউকে পর্যবেক্ষণে ডাকবে না সরকার। নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন, জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, চীনের সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর উদ্বেগের কোনো কারণ নেই। পরাশক্তিদের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে চলবে ঢাকা। সুযোগ পেলেও আওয়ামী লীগের 3 নির্বাচনের বিষয়ে দিল্লির অবস্থান নিয়ে দেশটির পররাষ্ট্র সচিবকে ঢাকায় সাংবাদিকরা প্রশ্ন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চাইবো যে আমরা তো একেবারে ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধপরিত। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা বসে তাদেরকে এনকারেজ করবো। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসলে সেটা আমরা চাইবো না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের উপর 4র্থ দিনের শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি চলছে। শুরুতে শুনানিতে অংশ নেন জামায়াতের আইনজীবী শিশির মনির। এখন বিএনপির পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট বদরুদ্দোজা বাদল। 4র্থ দিনের শুনানিতে এই আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, তত্ত্বাবধায়ক ইস্যু জিয়ে রাখলে ক্ষতিগ্রস্ত হবে দেশের গণতন্ত্র। নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেন বিএনপি পক্ষের আইনজীবী। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদুল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা গোলাম পরোয়ার সহ মোট 6 জন আপিল করেন। আপিলটাকে অ্যালাউ করা উচিত, কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত, কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না। যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান, জুলাই চার্টার হয়েছে, আদেশ হবে, গণভোট হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে। এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না, বরং এই আপিলটা অ্যালাউ হবে কিনা, ডিসমিস হবে কিনা, এটাই হওয়া উচিত সুপ্রিম কোর্টের নিষ্পত্তির মূল প্রতিপাদ্য বিষয়। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। আর এই বিষয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন আলী রিয়াজ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সেগুলোকে মোকাবেলা করেই, সেগুলোকে বিবেচনায় রেখেই যেন রাষ্ট্র সংস্কারের এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়, সুপারিশ করা হয়। তার জন্য 2024 সালের অক্টোবর মাসে প্রাথমিক পর্যায়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক 6টি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ছিল সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। পাশাপাশি জনপ্রশাসন সংস্কার কমিশনও কাজ করেছে। এই 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকারের কাছে উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন প্রতিষ্ঠিত হয় এবং 15ই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন তার কাজ শুরু করে। জাতীয় ঐকমত্য কমিশনের কাজের প্রধান ক্ষেত্র ছিল সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা, স্থায়ীভাবে গণতান্ত্রিকীকরণের পথরেখা নির্দেশ, ভবিষ্যতে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা এবং সামগ্রিকভাবে যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয় তার জন্য সুপারিশ পেশ করা। 6টি কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশগুলোকে ভিত্তি করে জাতীয় ঐকমত্য কমিশন 166টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরণ করে তাদের মতামত চায় এবং
মার্চ মাস থেকে শুরু করে 2 মাস ধরে আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। তার আগেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই 166টি সুপারিশের ব্যাপারে তাদের লিখিত মতামত আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে জুন মাস থেকে আমরা 30টি রাজনৈতিক দলের সঙ্গে একত্রে বসে কমপক্ষে 20টি মৌলিক সংস্কারের প্রশ্নে আলাপ আলোচনা করেছি। প্রাথমিক পর্যায়ে 64টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয়। তার পরবর্তী পর্যায়ে 20টির মতো বিষয় নিয়ে আমরা 2 মাস ধরে অব্যাহতভাবে আলোচনা করেছি এবং অনেক বিষয়ে ঐকমত্য, ক্ষেত্র বিশেষে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে অর্থাৎ জুলাই জাতীয় সনদ 2025-এর ব্যাপারে সকলের মতামত সন্নিবেশিত করে খসড়া তৈরির পাশাপাশি জুলাই মাসের শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয় যেন আমরা সরকারকে এই বিষয়গুলো অর্থাৎ যে সকল বিষয়ে সিদ্ধান্ত এবং ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বাস্তবায়নের পথ নির্দেশ করে সুপারিশ করি। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা মতামত চেয়েছি, তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখেই আমরা আনুষ্ঠানিক আলোচনাও করি। আইনি ভিত্তি প্রদান, বাস্তবায়নের রূপরেখা নির্দেশ করার জন্য রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষাপটে আমরা একটি বিশেষজ্ঞ দলের সহযোগিতা নিয়েছি, সাহায্য নিয়েছি, যাতে অন্তর্ভুক্ত ছিলেন 2 জন সাবেক বিচারপতি, 3 জন আইনজীবী এবং 1 জন আইনের শিক্ষক। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত, আমাদের কমিশনের সম্মানিত সদস্যদের অভিজ্ঞতা এবং আন্তরিকতার প্রেক্ষাপটে আমরা সুপারিশগুলো তৈরি করেছি। এই সুপারিশগুলোর লক্ষ্য হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025 যেন একটি আইনি ভিত্তি পায়, ভবিষ্যতের পথরেখা হিসেবে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত এবং ঐকমত্য হয়েছে সেগুলো যেন বাস্তবায়িত হয়। ইতিমধ্যে আপনারা এও দেখেছেন যে জুলাই জাতীয় সনদ 17 অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীনভাবে এই অঙ্গীকার করা হয়েছে যে তারা এগুলো বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলেন। আমরা সেই প্রেক্ষাপটেই জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সুপারিশগুলোকে সরকার কিভাবে বাস্তবায়িত করতে পারে সেজন্য আমরা সুপারিশ দিয়েছি। আমাদের সুপারিশের প্রধানত 3টি ভাগ আছে। প্রথমটি হচ্ছে যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয়। জুলাইতে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 2 নভেম্বর। এর আগে সকালে ট্রাইব্যুনাল 2-এ অভিযোগ গঠনের উপর শুনানিতে অংশ নেন স্টেট ডিফেন্স, আর সোমবার রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে ট্রাইব্যুনালে। গত 6 অক্টোবর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফ সহ 4 জনকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া একই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আটক জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী 2 নভেম্বর। এছাড়া আন্দোলনে লক্ষ্মীপুরে শিক্ষার্থী সহ 5 হত্যায় জড়িত 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। গত বছরের 4 আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র জনতার আন্দোলনে তাদের গুলিতে 4 শিক্ষার্থী সহ মোট 5 জন শহীদ হন। বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক জামিন দেয়ায় হাইকোর্টের 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ব্যাখ্যা চাওয়ায় হাইকোর্ট বিভাগের এই 3 বিচারপতি হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, মোস্তফা জামান ইসলাম এবং জাকির হোসেন। এর আগে গত 23 অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আলোচনা হয়। সেদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়। সম্প্রতি দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে 800 মামলায় জামিন দিয়েছে। একটি বেঞ্চে একদিনে এত মামলার শুনানি কিভাবে সম্ভব তা নিয়ে আলোচনায় প্রশ্ন উঠেছে। আর তারই প্রেক্ষিতে ব্যাখ্যা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশিমা মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা মিথ্যা। তিনি নিজেই গা ঢাকা দিয়েছিলেন, এমন তথ্য জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহিরুল হক। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে মিয়াজির দাবি করা বক্তব্যের সাথে মিল পাওয়া যায়নি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন গুম বা অপহরণ গুরুতর অপরাধ। এই নাটকের পেছনে কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টেন্টি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজির গতিবিধির সিসি ক্যামেরার ফুটেজ এটি। তিনি দাবি করেছিলেন গত 22 অক্টোবর সকাল 7টার দিকে টঙ্গীর একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে ফুটেজ পর্যবেক্ষণে তার বক্তব্যের কোনো প্রমাণ মেলেনি। ওই দিন তিনি সকালে ঘর থেকে বের হয়ে মসজিদে যান এবং সেখান থেকে টঙ্গী কালীগঞ্জ সড়ক দিয়ে কালীগঞ্জের দিকে রওনা হন। আরও 4টি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় মহিবুল্লাহ পাম্পের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। অপহরণের কোনো ঘটনা দেখা যায়নি। এই সিসি ক্যামেরার ফুটেজের বিষয়টি ধরা পড়ার পর মহিবুল্লাহ মিয়াজি স্বীকার করেন তাকে কেউ অপহরণ করেনি। এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। এদিকে মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান জানান, নিজেকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করছেন মহিবুল্লাহ। তবে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার পেছনে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মানসিক কিছু সমস্যার কারণে আমি এই ঘটনাটা করেছি, কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর। এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে। অপরাধ বিশেষজ্ঞ ও সমাজবিজ্ঞানীরা বলছেন, গুম খুন গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এমন ঘটনা সাজানোর পেছনের কারণ অনুসন্ধান জরুরি। যারা গুমের নাটক করবে এর পিছনে রহস্য উদ্ঘাটন করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। যে গুম খুনের প্রসঙ্গটা নিয়ে নাটক চলে না, অপহরণের প্রসঙ্গগুলো নিয়ে রাজনীতি চলে না, এটা বন্ধ করা প্রয়োজন। গুম বা অপহরণের নাটক যারা সাজিয়েছেন তাদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। অ্যাকাউন্টস থেকে 1.5 কোটি টাকা চুরির অভিযোগ ও লুটপাটের ঘটনায় সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এম.আর. কবির। দুপুরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, সিটি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কিনা তা তদন্তে প্রমাণিত হবে। এজন্য 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে। শুধু ভাঙচুর নয়, ড্যাফোডিল শিক্ষার্থীদের জিম্মি করে পিটিয়ে গুরুতর আহত করার বিচার এবং ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমানে 6 শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। ক্ষয়ক্ষতি যেটা হয়েছে এটা শুধুমাত্র ওই আসবাবপত্র আর কোনো জড় পদার্থ নিয়ে না, আমাদের মানুষেরও তো ক্ষয়ক্ষতি হয়েছে। সব ক্ষয়ক্ষতি। তো কাজেই এটাকে আমরা একটা নিরপেক্ষ তদন্ত করি। আমাদের সিসিটিভির ফুটেজ আছে, সব কিছুই আছে।
সেখানে যে হয় সেই এটা ইয়ে করবে। কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় 100 থেকে 150 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ভৈরব রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ। এর আগে সোমবার কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাকে 65তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রেলপথ অবরোধ করে ছাত্র জনতা। এ সময় একটি পক্ষ উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে। পরে পৌনে 12টায় রেলপথ অবরোধ প্রত্যাহার করলে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। মামলা করছে স্টেশন মাস্টার বাদী হয়ে মামলা করছে। আসামি 1 থেকে 10 সময়, গতকালকে বলতে 12টার আগে না, 4:30টায় মামলা হয়েছে। জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য খবর। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার পাশাপাশি দেশের বাজারে চাহিদা হ্রাস পাওয়ায় আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,৬৭৪ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী ভালো মানের 22 ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে 2,04,283 টাকায়। আর নতুন এই দাম 28 অক্টোবর থেকে কার্যকর করা হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় স্বর্ণের মূল্য পূর্ণ নির্ধারণ করা হচ্ছে। আর এর আগে গত রবিবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি। নতুন দামে 22 ক্যারেটের স্বর্ণের ভরি 2,04,283 টাকা, 21 ক্যারেটের স্বর্ণের ভরি 1,94,999 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,67,145 টাকা এবং সনাতন পদ্ধতি স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে 1,38,842 টাকায়। সংশোধিত শ্রম আইন 2025 পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সরকারের উদ্দেশ্যে বিজিএমইএ সভাপতি বলেন, শিল্প, শ্রমিক এবং অর্থনীতির বাস্তব চাহিদা বিবেচনায় এমন একটি নতুন আইন প্রণয়ন করতে হবে যা দেশের শিল্প খাতে প্রতিযোগিতামূলক সক্ষমতা নষ্ট না করে বরং টেকসই উন্নয়নকে সহায়তা করবে। মাহমুদ হাসান খান বলেন, আইন এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে একটি শিল্পের টেকসই বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা দেশের অবস্থানকে শক্তিশালী করে। তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের শিল্প খাতকে টিকে থাকতে হলে সরকারকে অবশ্যই একটি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। এবারে আন্তর্জাতিক খবর। ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। এই নিয়ে চুক্তির আওতায় থাকা মৃত 28 জন জিম্মির মধ্যে 16 জনের দেহাবশেষ ফেরত পেল ইসরায়েল। তবে এই দেহাবশেষ হস্তান্তরের কয়েক ঘন্টা আগেই গাজার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 ফিলিস্তিনি। হামাস বলছে, যুদ্ধের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, আর এই কারণেই মরদেহগুলো খুঁজে পেতে সমস্যা হচ্ছে। অবশ্য এই কাজে সাহায্য করছে মিশরের একটি বিশেষজ্ঞ দল। অন্যদিকে যুদ্ধবিরতির পর প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে 41 জন গুরুতর অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য গাজার বাইরে নেওয়া হয়েছে। ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। বর্তমানে এর কেন্দ্রে বাতাসের গতিবেগ রয়েছে 88 কিলোমিটার পর্যন্ত বাড়ছে, যার ফলে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা না থাকলেও এর প্রভাবে আজ দুপুর থেকে দক্ষিণাঞ্চল সহ সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধেয়ে আসছে বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় মেলিসা। ক্যাটাগরি 5 শক্তিতে হ্যারিকেনটি এগুচ্ছে জ্যামাইকার দিকে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আঘাত হানতে পারে এই ঝড়টি। প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দ্বীপজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এরই মধ্যে হাইতি এবং ডমিনিকান রিপাবলিকে ঝড়ে প্রাণ হারিয়েছেন 6 জন। কিউবাতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঘন্টায় 282 কিলোমিটার বেগের বিধ্বংসী বাতাস নিয়ে জ্যামাইকার দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি 5 হারিকেন মেলিসা।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরেই দ্বীপে আঘাত হানতে পারে ঝড়টি। ঝড়ের ধীরগতির কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসেরও সতর্কতা দিয়েছে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার। পরিস্থিতি মোকাবেলায় জামাইকা সরকার উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। জরুরি অবস্থা জারির পাশাপাশি দেশজুড়ে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ। এর আগে হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে নেলিসার আঘাতে মৃত্যু হয়েছে কয়েকজনের। ঘটেছে নিখোঁজ হওয়ার ঘটনাও। জ্যামাইকার পর হারিকেনটির পরবর্তী গন্তব্য হতে পারে কিউবা। পরিস্থিতি মোকাবেলায় দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে কিউবার সামরিক বাহিনী। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।